ককরোচ জনতা পার্টি সংসদ অভিযানে যে ডাক দিয়েছিল 20শে জুলাই, সেই দিন দিল্লি পুলিশ এই যে আন্দোলনরত ছাত্রছাত্রী, ইউথ, যুব, তাদের উপরে যেভাবে লাঠি চালিয়েছে, যেভাবে কাঁদানে গ্যাস প্রয়োগ করা হয়েছে, দেখে আপনার কি মনে হয়েছে? অনেকের মনে হচ্ছে যে এক্সেসিভ বল প্রয়োগ করা হয়েছিল। আপনার কি মনে হয়েছিল একজন প্রাক্তন আইপিএস অফিসার হিসেবে? দেখুন, আমাদের দেশের পুলিশ জাপানের পুলিশের মতো বা ইংল্যান্ডের পুলিশের মতো জনগণের পুলিশ নয়। ব্রিটিশরা যখন আমাদের দেশ শাসন করছিলেন তখন এখানে বর্তমান যে পুলিশ ব্যবস্থা সেটার সূচনা হয়েছিল। তো তারা সেখানে ইংল্যান্ডের অনুকরণে পুলিশ তৈরি করেননি। নর্দার্ন আয়ারল্যান্ডের যে অংশটা ব্রিটেনের অধীন আছে তার অনুকরণ করেছিলেন, মানে যারা জবরদখল করে আছেন তাদের পুলিশ হিসেবে। অর্থাৎ সেখানে বলাই হয়েছিল যে পুলিশ হবে প্রশাসনের হাতে একটা অস্ত্র স্বরূপ। তো আমাদের দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আমাদের নেতা বদল হয়েছে, কিন্তু আমাদের পুলিশের আইনগত পরিবর্তন হলেও ভাবধারার খুব একটা পরিবর্তন হয়নি। এখনো শাসক দলের নেতারা মনে করেন যে পুলিশ শাসক দলের আজ্ঞাবহ হয়ে থাকবে এবং পুলিশের উপর দিকের অফিসাররা নিজেদের অবৈধ সুযোগ সুবিধা বজায় রাখার জন্যে শাসক দলের নেতারা যেরকম বলেন সেরকম কাজ করেন। কিন্তু আইন অনুসারে পুলিশের কাজ করা উচিত, নিরপেক্ষভাবে কাজ করা উচিত, গণতান্ত্রিক দেশের পুলিশ। তো সেখানে মনে রাখতে হবে যে শাসক নেতাদের বিরুদ্ধে জনসাধারণ যদি কোনো ক্ষোভ থাকে তো তার বিরুদ্ধে প্রতিবাদ করার গণতান্ত্রিক অধিকার তাদের ততক্ষণ পর্যন্ত আছেন যতক্ষণ তারা শান্তিপূর্ণভাবে সে প্রতিবাদ করবেন, কোনো অপরাধ করবেন না। যদি কোনো অপরাধ সংগঠিত হয় তাহলে পুলিশ আইন অনুসারে তাদের সরিয়ে দিতে পারে এবং তারা যদি আবেদন করে সরানো তাদের না যায় তাহলে সেখানে বলপ্রয়োগ করতে পারেন। কিন্তু বলপ্রয়োগ সর্বনিম্ন হতে হবে, ন্যূনতম যাকে বলে, যে যদি গ্যাস চালিয়ে তাদের সরিয়ে দেওয়া যায় তাহলে লাঠিচার্জ করার আর দরকার নাই। যদি লাঠিচার্জ করিয়ে সরিয়ে দেওয়া যায় তাহলে গুলি চালানোর দরকার নাই। এবং এই সিদ্ধান্তটা নেবেন সেখানে যিনি ম্যাজিস্ট্রেট উপস্থিত আছেন, যদি থাকেন তাহলে তিনি, আর যদি না থাকেন তাহলে সিনিয়র মোস্ট পুলিশ অফিসার যিনি আছেন তিনি সিদ্ধান্ত নেবেন। আপনারা এটাও জানেন যে কলকাতার মতো মেট্রোপলিটন সিটিতে পুলিশের কিন্তু ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার আছে। আপনারা এটাও শুনেছেন যে 21শে জুলাই যে ফায়ারিং হয়েছিল সেখানে যে এক্সিকিউটিভ ইনকোয়ারি সেটা এখানকার জয়েন্ট সিপি করিয়েছিলেন, কারণ কমিশনার থেকে ডেপুটি কমিশনার পর্যন্ত এখানকার পুলিশ অফিসারদের ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার আছে। আপনাকে জিজ্ঞেস করব সেটা হচ্ছে যে 1993 সালের 21শে জুলাইয়ের কথা আপনি বলছেন, যেখানে পুলিশের গুলিতে 13 জনের মৃত্যু হয়েছিল, কিন্তু দিল্লি পুলিশের যে আচরণ, তাদের যেভাবে লাঠি চালনা, সেটা এতটাই, অন্তত অভিভাবকরা ক্ষুব্ধ হয়েছেন। বহু মানুষ তারা কিন্তু 20শে জুলাইয়ের পরে অনেকে মনে করেছিলেন যে এরপরে এটা শেষ হয়ে যাবে, কিন্তু তা নয়। 23শে জুলাই আজকে যন্তর মন্তরে কিন্তু বহু মানুষ জড়ো হয়ে আছেন এবং তাদের ক্ষোভ ক্রমশ বাড়ছে এবং এই বাচ্চাদের সঙ্গে তাদের বাবা মাও আসছেন এবং আরো দূর দূরান্ত থেকে বহু মানুষ আসছেন। আমি যেটা আপনাকে জিজ্ঞেস করবো যে ওখানে যারা লাঠি চালিয়েছেন তাদের মধ্যে অনেকে সিভিল ড্রেসে ছিলেন, অর্থাৎ যারা উর্দিধারী ছিলেন না, এবং র্যাফ নামানো হয়েছিল, সেখানে নেম ট্যাগ যেটা থাকার কথা অনেক সেটা খুলে ফেলেছিলেন। তো এটা নিয়ে কিন্তু খুব বিতর্ক হয়েছে যে কেন সাদা পোশাকে লাঠি চালানোর ঘটনা। সাদা পোশাকে বলুন আর ওই যে নেম প্লেট খুলে বলুন, এটা যদি প্রমাণিত হয় তাহলে তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা হয়ে যাবে। কারণ সম্প্রতি দেখবেন যে এখানে আমাদের কলকাতাতেও এরকম একটা সার্কুলার নতুন করে হয়েছে, এটা আগে থেকে ছিল, যে ইউনিফর্ম কেন পরা হয়।
যে আপনি একজন সাদা পোশাকে লাঠি চালাচ্ছেন, তাকে যদি সাধারণ লোকেরা ধরে পিটিয়ে দেয়, তো তাহলে তো বলা যাবে না যে পাবলিক সার্ভেন্টের উপর আঘাত করছে, তারা বলবে না আমরা চিনব কি করে, সত্যি তো হতে পারে। সেই জন্যে ল অ্যান্ড অর্ডার ডিউটির এটা একদম পরিষ্কার নির্দেশ, এটা পোশাক পরে থাকতে হবে, এবং যদি অফিসার হন তাহলে তাদের নেম প্লেট থাকতে হবে, আর যদি কনস্টেবল হন যাদের সাধারণত নেম প্লেট লাগানো প্র্যাকটিস নাই, লাগাতে পারবে না তা নয়, তাদের ব্যাচ নাম্বার থাকতে হবে, যাতে করে তাদের শনাক্ত করা যায় দুটোরই একই। কারণ অফিসারদের এখানে ব্যাচ নম্বর হয় না, যিনি আইপিএস অফিসার এখানে আইপিএস থাকে, যদি ডব্লিউপিপিএস হয় তাহলে এখানে ডব্লিউপিপিএস থাকে, সেই জন্য নাম লাগাতে হয়। কিন্তু কনস্টেবলদের যে একটা ব্যাচ নাম্বার থাকে সেটা একজনেরই হয়, অতএব তাকে শনাক্ত করা যাবে। তো অতএব এটা যদি কেউ খুলে রাখে তো তাহলে এটা যে সার্ভিস রুল আছে তার বিরুদ্ধে, অতএব তার জন্য তার সাজা হয়ে যাবে। যখন এটা নিয়ে বিতর্ক হলো যে সাদা পোশাকে দেখা গেল যারা অত্যন্ত নির্মমভাবে লাঠি পেটা করছেন এই প্রতিবাদকারীদের, তখন দিল্লি পুলিশ একটা নির্দেশ জারি করে যে না, উর্দি ছাড়া আর এই কাজ করা যাবে না, অর্থাৎ যারা এই প্রতিবাদীদের সামলাতে আসবেন তাদেরকে উর্দি পড়তে হবে। তারপরেও দেখা গেছে রাত্রিবেলায় উর্দি ছাড়া একদম সিভিল ড্রেসে পুলিশের সঙ্গে দাঁড়িয়ে আছেন এবং সেটা গোপন করার চেষ্টা করছে পুলিশ। দেখুন, এটা হলে তো পুলিশের দুর্নাম হবে, কিন্তু এমনও তো হতে পারে যে পুলিশের নামে কোনো একটা রাজনৈতিক দলের লোকেরা যারা এ ব্যাপারে পক্ষে বা বিপক্ষে আছে তারাও এসে লাঠিপিটা করতে পারে সাধারণ মানুষকে। তো তাহলে তো তাদেরকে লাইসেন্স দেওয়া হয়ে যাচ্ছে, পুলিশের আইন ক্ষমতা দিয়েছে, কিন্তু সেই লোকদের তো সেই ক্ষমতা দেয়নি। ঠিকই, কিন্তু সাংবাদিকরা বের করে ফেলেছেন তাদের পরিচয়, কারণ তাদের ছবিতে ধরা পড়েছে, তারা মানে ভিডিওতে ধরা পড়েছেন, এবং তারা দেখা যাচ্ছে যে দিল্লি পুলিশেরই স্পেশাল সেলের কর্মী। আমাদের এখানেও আছে, আমি কলকাতা পুলিশে কাজ করেছি, ডিটেকটিভ ডিপার্টমেন্টের লোকদের ল অ্যান্ড অর্ডার ডিউটিতে গেলে পোশাক পরতে হয়, কিন্তু অন্য সময় পোশাক পরতে হয় না, মানে গোপনে থেকে তদন্ত করে বের করার জন্য এই সিদ্ধান্তটা আছে। কিন্তু আমি আবারও বলছি যে আমি ডিসি ডিউটি ছিলাম, অফিসে আমি সাদা পোশাকে বসতাম, কিন্তু কোথাও ল অ্যান্ড অর্ডার ডিউটিতে যেতে হবে তখন কিন্তু ইউনিফর্ম পরেই বসতাম, কারণ অফিসেও বসতাম, কারণ আমাকে এরপরে যখন যেতে হবে, নাহলে ওই সাদা পোশাক পরিবর্তন করে ল অ্যান্ড অর্ডার ডিউটি যেত। আমরা তো ল অ্যান্ড অর্ডার ডিউটি করেছি, তেমনি আমাদের ডিউটিতে যে যারা অন্য অফিসার ছিলেন, অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, কনস্টেবল, তারাও ডিউটি করতেন। তো ওই তারা যখন ল অ্যান্ড অর্ডার ডিউটি করতেন তারা কিন্তু পোশাক পরতেন। কিংবা স্পেশাল ব্রাঞ্চ বলে কলকাতা পুলিশের একটা ব্রাঞ্চ আছে, ইন্টেলিজেন্সের কাজ করে যারা, ওয়েস্ট বেঙ্গল পুলিশের যেত ইন্টেলিজেন্স ব্রাঞ্চ বা সেন্ট্রাল গভর্নমেন্টের যেত ইন্টেলিজেন্স ব্যুরো, এরকম, তো তারাও সাদা পোশাকে থাকে। কিন্তু ল অ্যান্ড অর্ডার ডিউটি যখনই হতো, আমি তো অনেকদিন করেছি, 7 বছর কলকাতা পুলিশে ছিলাম, তো তখন কিন্তু সেই এসবির লোকও ইউনিফর্ম পরে আসতেন। আপনি একটা কথা বললেন যে রাজনৈতিক দলের কর্মীরাও অনেক সময় পুলিশে যে ঢুকে পড়ে, যেটা শোনা যায় যে নন্দীগ্রামে যখন গুলি চালনা হয়েছিল তখন অনেককে হাওয়াই চপ্পল পরে দেখা গিয়েছিল, এরকম শোনা যায়, যদিও সেটা আমরা জানি না যে সত্যি সত্যি এটা ঘটেছিল কিনা। কিন্তু এই গোটা ঘটনাটা দেখার পরে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন যেটা ওঠে সেটা হচ্ছে যে এই যে আন্দোলনটা চলছিল যন্তর মন্তরে, সেটা 1 মাসের বেশি এই যন্তর মন্তরের আন্দোলনটা চলছিল। নিটের প্রশ্ন ফাঁস, এটা তো নতুন কিছু নয়, এটার বিরুদ্ধে ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রী তার পদত্যাগের দাবিতে এটা চলছিল। তারপরে সোনম ওয়াংচুক এলেন, তিনি অনশনে বসলেন, এই পুরোটাই কিন্তু সরকারের চোখের সামনে ঘটেছে। এবং যারা সংসদ অভিযানে ডাক দিয়েছিলেন তারাও কিন্তু প্রকাশ্যেই বলেছিলেন যে আমরা 20 তারিখ যেদিন শুরু হচ্ছে পার্লামেন্ট সেশন, আমরা সেদিন সংসদ অভিযান করব, আমরা সংসদের কাছে গিয়ে বলবো যে কেন আমাদের ভবিষ্যৎ নিয়ে এভাবে ছিনিমিনি খেলা হচ্ছে। তার মানে সবটাই জানা ছিল, তারপরেও যে এইভাবে দমন করতে হলো আন্দোলনটা, আপনার কি মনে হয় যে কোথাও একটা এত বড় মাপের জমায়েত হবে এটা আন্দাজ করতে পারেনি? এটা কি গোয়েন্দা বিভাগের ব্যর্থতা না রাজনৈতিক ব্যর্থতা? কারণ কেন্দ্রীয় দিল্লি পুলিশ কেন্দ্র সরকারের অধীন, আপনারা এটা জানেন, তো কেন্দ্রীয় সরকারের ইন্টেলিজেন্স ব্যুরো আছে,
এবং প্রতিটা রাজ্যে রাজ্যে যাতে স্পেশাল ব্যুরো বলে আছে, কলকাতাতে আমাদের অফিস আছে, শিলিগুড়িতে অফিস আছে, কালিম্পংয়ে অফিস আছে, তো সেখান থেকেও তারা খবর পায়। তো অন্য জায়গাতে আছে, মানে রাজ্যে রাজধানীতে অবশ্যই থাকে, তারপর বড় রাজ্য হলে বিভিন্ন জায়গাতেও থাকে। আমি ইন্টেলিজেন্স ব্যুরোর কথা বলছি। তো তাদের কাছে খবর থাকবে না, এটা হয় না। অতএব দিল্লি পুলিশ যদি বলে যে আমাদের কাছে খবর ছিল না, না তাদের সেটা বলেননি, কিন্তু যেভাবে তারা সামাল দেওয়ার চেষ্টা করেছেন তাতে অনেকেরই মনে হচ্ছে তাদের প্রস্তুতিটা ছিল না এত বড় জমায়েতের জন্য, এটা তারা আন্দাজ করতে আমি পারেনি। আমি বিশ্বাস করি না। আচ্ছা, কারণ দিল্লি পুলিশ, সারা দেশের রাজধানীর পুলিশ, তাদের দক্ষতা ছিল না, আমি এটাও মানি না। মুশকিল হচ্ছে সিনিয়র অফিসার যারা ছিলেন, আমার মনে হয় আপনি খোঁজ নিয়ে দেখবেন যে তাদের ব্যর্থতা হবে এটা। মানে এটা কি আপনি 1993 সালে এখানে যেটা ঘটেছিল 21শে জুলাইয়ে, সেই দিনে গুলি চালনাটা মানে যথাযথ ছিল বা অবশ্যম্ভাবী ছিল, এটা কি বলা যায়? মানে যদিও এটা নিয়ে তদন্ত হয়েছে, সবই হয়েছে, কিন্তু দেখুন, যেহেতু আপনি আমি ছিলেন। আপনাকে উত্তর যদি দিতে হয়, তো এটা নিয়ে এক্সিকিউটিভ ইনকোয়ারি হয়েছে, ঠিক ঠিক, এটা দিয়ে জুডিশিয়াল ইনকোয়ারি হয়েছে। হ্যাঁ, আপনারা জানেন যে কদিন আগে তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশ হয়েছে। 11 সালেই তৃণমূল দল ক্ষমতায় আসার পরে এনকোয়ারি কমিশন গঠন করেছিলেন। সেই কমিশনের রিপোর্ট 14 সালে জমা পড়েছিল, কিন্তু সে রিপোর্ট তারা প্রকাশ করেননি। কেন করেননি সেটা আপনারা জানতে পাচ্ছেন। এবং তারও আগে এই এপিডিআর বা এরকম কিছু সংগঠন হাইকোর্টে মামলা করেছিল। সেই মামলার উত্তরে তৎকালীন যিনি হোম সেক্রেটারি, পরবর্তীকালে যিনি তৃণমূল দলের হয়ে এমএলএ হয়ে মন্ত্রী হয়েছিলেন এবং তার উপরে রাজ্যসভার এমপি হয়েছিলেন, তো তিনি একটা রিপোর্ট দিয়েছিলেন। সেই রিপোর্ট যদি দেখেন তাহলে দেখবেন যে নেশা করে দলে দলে লোকজন ওই মিছিলে যোগ দিয়েছিল। এটা সত্যি ছিল না মিথ্যে ছিল আমি বলছি না, কিন্তু রিপোর্টে সে কথা আছে। এবং সে রিপোর্ট বলছে যে 3টে বাসে আগুন লাগানো হয়েছিল, 15খানা গাড়ি ধ্বংস করা হয়েছিল, শতাধিক পুলিশ অফিসার আহত হয়েছিল, তাদের মধ্যে কিছু আইপিএস অফিসারও ছিলেন। এবং তাদেরকে যদি ওখানে না থামানো হতো তারা রাইটার্স বিল্ডিংসে পৌঁছে যেত, এরকম বলা হয়েছে। এটা সত্যি না মিথ্যা আমি কিন্তু বলছি না, কিন্তু রিপোর্টে বলা হয়েছিল। তো সেই ব্যক্তি যিনি রিপোর্ট দিয়েছিলেন তখন হোম সেক্রেটারি হিসেবে, তিনি মন্ত্রী। তো তাকে মন্ত্রী রেখে কমিশনের কাজ করা কিভাবে সম্ভব ছিল? ফলে কমিশন বলেছেন যে তাদেরকে সব নথি দেওয়া হয়নি। কি করে দেওয়া হবে? কমিশন এটাও বলেছিলেন যে এই নথি যাতে না হারায় সেটা সংরক্ষণের ব্যবস্থা করা হোক। মহাকরণ থেকে সমস্ত প্রাসঙ্গিক নথিপত্র কেন পাওয়া যাচ্ছে না তা গ্রহণযোগ্য বলে মনে করা হয়নি। তখনকার মুখ্যমন্ত্রী কে ছিলেন? তিনি তথ্য সরবরাহ করেননি, তিনি একটাও নথি দেননি, কারণ উনার পাওয়ার মিনিস্টার ফেঁসে যাওয়ার প্রভূত সম্ভাবনা ছিল। এই ধরনের ছাত্র বিক্ষোভ, এই ধরনের রাজধানীর বুকে, এটা কিন্তু নরেন্দ্র মোদী সরকারের আমলে এই প্রথম দেখা গেল। এর আগে আমরা কৃষক আন্দোলন দেখেছি। এটা নিয়ে ইন্টারন্যাশনাল মিডিয়াতে প্রচুর খবর হচ্ছে। তো এরপরে প্রধানমন্ত্রী বললেন, মানে এই ঘটনা ঘটে যাবার পর, যে মহাপাপ এই প্রশ্ন ফাঁস। তারপর বললেন যে ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি করে সাজার ব্যবস্থা করব, কঠোরতম সাজা দেব। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলছেন কঠোরতম সাজা হবে। এই সবকিছুই হচ্ছে যখন গোটা বিষয়টা অনেক দূর পর্যন্ত চলে গেছে। আপনার কি মনে হয় যে এটাকে অনেক আগেই নিয়ন্ত্রণ করা যেত, যদি তাদের সঙ্গে কথা বলা যেত? অনেকগুলো কারণ আছে। আমাদের দেশে আইআইটি বলুন আর মেডিকেল কলেজ বলুন, এগুলো সরকার চালায়, পড়তে কম খরচ হয়, কিন্তু এদের আসন সংখ্যা সীমিত। ফলে এইসব আসনগুলোতে যাওয়ার জন্যে লাখ লাখ ছেলে মেয়ে প্রস্তুতি নেয়। তো তাদের যদি একটাই আসনে যেতে হয় তাহলে তাদের কিরকম তীব্র প্রতিযোগিতার সামনে যেতে হয় সেটা আপনি ভাবুন। আর তারপরে যদি প্রশ্ন ফাঁস হয় তাহলে তাদের
মানসিক অবস্থা কি আপনি তো আপনার? দেখেন যে কতগুলো ছেলে মেয়ে আত্মহত্যা করতে বাধ্য 20 জনের হয়েছে। বেশি। হ্যাঁ, তো তাহলে যাদের পরিবারের ছেলেমেয়েরা আত্মহত্যা করেছেন এই প্রশ্ন ফাঁসের জন্য, তাদের শরীরের রক্ত কিরকম থাকবে আপনি চিন্তা করুন। ঠিক। এবং যাদের আত্মহত্যা না করলেও ছেলেমেয়েরা ডিভারালাইজড হয়েছেন, মানসিক বিকৃতি হয়ে গিয়েছে অনেকের, ডিপ্রেশনে চলে গেছে। হ্যাঁ, তো তাদের ক্ষোভটা কিরকম হবে আপনি চিন্তা করুন। তাহলে আমাদের যারা প্রশাসনে আছেন তাদের তো একবার বোঝা যায়, কিন্তু একাধিকবার যখন হচ্ছে ঠিক। তাহলে তো ওখানে এমন কিছু লোক দেওয়া দরকার যিনি ইনকরাপ্টেবল। তো ওখানে যেটা কি দেখা গিয়েছে যে এর আগে অন্য জায়গায় যখন ছিলেন সেখানেও তার বিরুদ্ধে করাপশনের রিপোর্ট আছে, সে লোককে কেন দেওয়া হয়? কারণ এই অসৎ লোকেরা শাসক দলের খুব পছন্দের লোক হয়। আমাদের এখানেও আপনারা দেখেছেন যে যিনি শাসক নেতাদের প্রমাণে তথ্য লোপাট করেছেন তাকে সিপি করা হচ্ছে, ডিজি করা হচ্ছে, তারপর এমপিও করা হচ্ছে। তো যে অসৎ উপরের যে অফিসার যারা আছেন তারা তাদের নৈতিকতা বিসর্জন দিয়ে এই রাজনৈতিক নেতাদের সন্তুষ্ট করতে গিয়ে এগুলো ঘটাচ্ছে। দেখা যাচ্ছে পুলিশ নিজেরাই গাড়ি ভাঙছে, এই ভিডিও আছে। তো সব মিলিয়ে পুলিশের সেই ভূমিকাটা, ভিডিওতে যে পুলিশদের গাড়ি ভাঙতে দেখা যাচ্ছে তাদের তো চাকরি থেকে তৎক্ষণাৎ বের করা উচিত। কিন্তু সেটা তো হচ্ছে না, বরং দেখা না, যাচ্ছে না, যে এই ভিডিও নিয়েও কেউ যদি কোর্টে যায় তখন তো আর রক্ষা থাকবে না। কোর্টে গেছেন, কোর্টে যিনি গেছেন অখিল ভারত হিন্দু মহাসভার তরফে আইনজীবী, তিনি এই পুরো আন্দোলনের এনআইএ তদন্ত চাইছেন। কারণ তার বক্তব্য অনুযায়ী ছাত্র আন্দোলন নয়, আসলে এটি একটা বৃহত্তর ষড়যন্ত্র এবং এর পেছনে আরো অনেক গভীর চক্রান্ত আছে। তো এটা, এই ন্যারেটিভটা কিন্তু আমরা শুনছি যে এর পেছনে পাকিস্তান আছে, এর পেছনে আমেরিকার ডিপ স্টেট আছে, এর পেছনে চীন আছে। ছাত্রদের যে ন্যায্য দাবি, তাদের যে ন্যায্য ক্ষোভ, সেইটা কোথাও যেন অস্বীকার করা হচ্ছে। দেখুন, ছাত্রদের যে ন্যায্য দাবি সেটাকে কেউ যে ভুলভাবে ব্যবহার করতে পারে না এটা একদম উড়িয়ে দেওয়া যায় না, কিন্তু যেটা তারা বলছেন সেটাকে প্রমাণ করুন। না, তারা সেই জন্যই দিল্লি হাইকোর্টের কাছে এনআইএ তদন্ত চাইছে। অর্ডার দিক, তদন্ত হোক, কারণ এটা যদি সত্যি প্রমাণ করা যায় তাহলে তো যারা মদত দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হোক। হ্যাঁ, অন্য লোকেরা সেটার ব্যবহার করতে পারে, কিন্তু ক্ষোভটা জেনুইন হতে হবে। তো ওখানে দেখুন, আমি তো বললাম যে ক্ষোভটার তীব্রতা কতটা, ফলে সেই তীব্রতাকে কেউ যে কাজে লাগাতে পারে না আমি বলবো না, কিন্তু সেই জন্য এদেরকে যখন আমি তাদের মোকাবেলা করতে যাব তখন আমাকে জানতে হবে যে এরা যে দাবিটা করছে সেটা অন্যায় নয়, অন্যায় ক্ষমতায় পদে থাকা কোনো লোক করেছে। পুলিশের কাজ নয় সে পদে থাকা লোককে রক্ষা করা। আমি আবারও বলছি, পুলিশের কাজ নয় এই যে ছেলেমেয়েরা শান্তিপূর্ণ আন্দোলন করছে তাদের উপর বল প্রয়োগ করা। তাদেরকে যদি সরানোর দরকার হয় ন্যূনতম বল প্রয়োগ করে তাদেরকে সরিয়ে দিতে হবে। এটা আইন তাদেরকে কাজ করতে বাধ্য করে। ঠিকই, সুপ্রিম কোর্টেরও গাইডলাইন আছে কিন্তু যে কতটা তোমরা বলপ্রয়োগ করতে পারো, অর্থাৎ যে ধরনের বলপ্রয়োগ করা হয়েছে এটা কিন্তু সকলেরই চোখে পড়ছে যে এতটা ভয়ঙ্কর বলপ্রয়োগ। সুপ্রিম কোর্টের গাইডলাইন তো পরে আসছে প্রশ্নে। এখন আমিও তো ট্রেনিং নিয়েছি ন্যাশনাল পুলিশ একাডেমিতে, তো সেখানে ড্রিল করে এগুলো শেখানো হতো এবং কখন কি করতে হবে, কি কথা বলতে হবে সেগুলো পর্যন্ত শেখানো হতো। তা আমাদের ব্যারাকপুরে যে ট্রেনিং দেওয়া হয়, যেখানে আমরা অল্প দিন ট্রেনিং নিয়েছি হায়দ্রাবাদ থেকে আসার পর, সেখানে তো ডিএসপিদের, সাব ইন্সপেক্টরদের, কনস্টেবলদের শেখানো হয়। তো তেমনি দিল্লিতে সে পুলিশ অফিসারদের ট্রেনিং আমি যতদিন পাঞ্জাবের ফেলোরে হয়, তো সেখানে তো শেখানো হয়। কিন্তু আপনার দীর্ঘ কর্মজীবনে বা কর্মজীবন থেকে সরে আসার পরেও আপনি কি কখনো দেখেছেন যে অতিরিক্ত বলপ্রয়োগ করার জন্য কোনো পুলিশ অফিসারের বা কর্মী শাস্তি হয়েছে? সেগুলো কেন হয় না সেটা আপনাদের জানা, আইনে সাজার ব্যবস্থা আছে। যদি না হয় সেটা একটা কারণ হতে পারে
যে যারা সাজা দেবেন অন্যায় কাজটা যদি তাদের কথা মতোই করে থাকেন, তাহলে তখন সাজা হওয়ার সম্ভাবনা কম থাকে। ঠিকই। কিন্তু আইনে সাজার ব্যবস্থা আছে।